১৬০৩ সালে সুলতান তৃতীয় মোহাম্মদের মৃত্যুর পর মাত্র ১৪ বছর বয়সে উসমানী সাম্রাজ্যের সিংহাসনে বসেন তার পুত্র সুলতান প্রথম আহমদ। বিশাল সাম্রাজ্য, যার বিস্তৃতি ৩ মহাদেশ জুড়ে, তার ভার এসে পড়ে এক কিশোরের কাঁধে। ক্ষমতা গ্রহণের পরই তিনি এমন একটি সিদ্ধান্ত নেন যা উসমানী ইতিহাসে বিরল। প্রচলিত প্রথা অনুযায়ী সিংহাসনে বসার পর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ভাইদের হত্যা করা হতো, কিন্তু আহমদ তার ভাই মুস্তাফা প্রথমকে হত্যা না করে প্রাসাদের অন্তরালে বন্দী রাখার নির্দেশ দেন। মানবিক এই সিদ্ধান্ত ভবিষ্যতের রাজনীতিতে গভীর প্রভাব ফেলে। সংকটে নিমজ্জিত সাম্রাজ্য। আহমদের শাসনামলের শুরুতেই সাম্রাজ্য চরম অস্থিরতায় নিমজ্জিত ছিল। পূর্বে পারস্যের শক্তিশালী শাসক শাহ আব্বাসের সঙ্গে সংঘর্ষ, পশ্চিমে অস্ট্রিয়ার বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধ, রাষ্ট্রের অর্থনীতি ও সেনাবাহিনী দুটোই চাপে ছিল। প্রদেশগুলোতে বিদ্রোহ, প্রশাসনে দুর্নীতি এবং জানিসারি বাহিনীর বাড়তি প্রভাব সাম্রাজ্যকে দুর্বল করে তুলছিল। তবুও তরুণ সুলতান নিজের দৃঢ়তা হারাননি। তিনি অন্তঃপুরের রাজনীতি থেকে দূরে থাকার চেষ্টা করেন এবং দক্ষ উজিরদের হাতে প্রশাসনিক দায়িত্ব অর্পণ করেন। তার শাসনামলে ধর্মীয় অনুশাসন ও নৈতিকতা পুনরুজ্জীবিত করার চেষ্টা লক্ষ্য করা যায়। আধ্যাত্মিকতার আশ্রয়। ইতিহাসে উল্লেখ আছে, গভীর রাতে তিনি তোপকাপি প্রাসাদের আমানতখানায় যেতেন। সেখানে সংরক্ষিত ছিল পবিত্র স্মারকসমূহ। সেগুলোর সামনে দাঁড়িয়ে তিনি অশ্রুসিক্ত কণ্ঠে প্রার্থনা করতেন। ক্ষমতার চাপে ক্লান্ত এই তরুণ শাসকের জন্য এটি ছিল মানসিক শক্তির উৎস। কিন্তু ভাগ্য তাকে দীর্ঘ সময় দেয়নি। ১৬১৭ সালের ২২ নভেম্বর মাত্র ২৮ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। ১৪ বছরের শাসন শেষ হয় আর সাম্রাজ্য প্রবেশ করে নতুন এক অস্থির অধ্যায়ে। অন্তঃপুরের উত্থান, ক্ষমতার নীরব কেন্দ্র। আহমদের মৃত্যুর সঙ্গে সঙ্গে সামনে আসেন তার স্ত্রী কোসেম সুলতান। তিনি কেবল একজন সুলতানের স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন অসাধারণ রাজনৈতিক বুদ্ধিমত্তার অধিকারী এক নারী। তার ইচ্ছায় মুস্তাফাকে সিংহাসনে বসানো হয়, কিন্তু তার অস্থির আচরণ ও মানসিক দুর্বলতার কারণে মাত্র ৩ মাসেই তাকে অপসারণ করা হয়। এক কিশোর সুলতানের করুণ পরিণতি। এরপর সিংহাসনে বসেন ১৩ বছর বয়সী উসমান দ্বিতীয়। তরুণ এই সুলতান জানিসারি বাহিনীর সংস্কার করতে চেয়েছিলেন, কিন্তু সেনাবাহিনীর ক্ষোভের শিকার হয়ে ১৬২২ সালে নির্মমভাবে নিহত হন তিনি। এটি ছিল উসমানী ইতিহাসের এক কলঙ্কময় ঘটনা, নিজ সেনাদের হাতে সুলতানের মৃত্যু। মুস্তাফার পুনরাবির্ভাব ও অবসান। পরিস্থিতি সামাল দিতে আবারও মুস্তাফাকে সিংহাসনে বসানো হয়, কিন্তু তার দুর্বলতা সাম্রাজ্যকে আরও বিপদে ফেলে। অবশেষে তাকে অপসারণ করে বন্দী রাখা হয়। ১৬৩৯ সালে তার মৃত্যু পর্যন্ত তিনি প্রাসাদের অন্তরালে কাটান জীবন। হারেমের শক্তিশালী নারীরা। এই সময় হারেম আর শুধু নারীদের আবাসস্থল ছিল না, এটি হয়ে ওঠে রাজনীতির কেন্দ্র। নূর বানু সুলতান, সাফিয়া সুলতান এবং কোসেম সুলতান, এই নারীরা প্রাসাদের আড়াল থেকে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কোসেমের প্রভাব বিশেষভাবে বিস্তৃত ছিল। তার পুত্র মুরাদ চতুর্থ অল্প বয়সে সিংহাসনে বসলে তিনি কার্যত শাসনভার গ্রহণ করেন। পরবর্তীতে ইব্রাহিম প্রথমের শাসন আমলেও তার প্রভাব অটুট থাকে। নারীর বিরুদ্ধে নারীর দ্বন্দ্ব। সময়ের সাথে সাথে নতুন প্রতিদ্বন্দ্বী আবির্ভূত হন, তুরহান সুলতান। যখন মেহমেদ চতুর্থ অল্প বয়সে সিংহাসনে বসেন, তখন তার মা তুরহান ও কোসেমের মধ্যে ক্ষমতার নীরব যুদ্ধ শুরু হয়। ১৬৫১ সালের অগাস্টে সেই দ্বন্দ্বের করুণ সমাপ্তি ঘটে। তুরহানের অনুগতদের হাতে কোসেম সুলতান নিহত হন। এক যুগের অবসান হয়, কিন্তু হারেমের রাজনৈতিক প্রভাব শেষ হয় না। হারেম ছিল আলো ও অন্ধকারের মিলন প্রতীক। একদিকে শিক্ষা, সংস্কৃতি, দানশীলতা ও প্রশাসনিক দক্ষতা, অন্যদিকে ষড়যন্ত্র, ক্ষমতার লোভ ও রক্তাক্ত দ্বন্দ্ব।
হুররাম সুলতান থেকে শুরু করে নূরবানু, সাফিয়া ও কোসেম এই নারীরা প্রমাণ করেছেন যে পর্দার আড়াল থেকেও ইতিহাসকে প্রভাবিত করা যায়। তবে সেই প্রভাবের মূল্য ছিল চরম। ইতিহাসের শিক্ষা। উসমানী সাম্রাজ্যের এই অধ্যায় আমাদের শেখায়, ক্ষমতা কখনো শূন্য থাকে না। দুর্বল সিংহাসনের চারপাশে জন্ম নেয় ষড়যন্ত্র, আর ইতিহাসের পাতায় স্থান পায় শুধু সেই সব মানুষ যারা সময়ের স্রোতে প্রভাব বিস্তার করতে পেরেছে, ভালো বা মন্দ যেভাবেই হোক।